একটা সলিনয়েড এই ব্যাটারির মাধ্যমে এর মধ্যে দিয়ে তড়িৎ চলছে। তাহলে সলিনয়েডের মধ্যে দিয়ে তড়িৎ যদি প্রবাহিত হয় তাহলে সে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে এবং একটা দণ্ডচুম্বককে, এটা একটা দণ্ডচুম্বক, এই দণ্ডচুম্বককে যদি এর কাছে নিয়ে আসা হয় তাহলে সে সলিনয়েডটাকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করে দূরে ছড়িয়ে দেবে। তাহলে একটা দণ্ডচুম্বককে আকর্ষিত বা বিকর্ষিত করার অর্থাৎ গতিশীল করার ক্ষমতা সলিনয়েডের আছে। যদি সলিনয়েডের মধ্যে দিয়ে তড়িৎ চলতে থাকে, সলিনয়েডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে সে দণ্ডচুম্বককে গতিশীল করতে পারে। আবার এর বিপরীত ঘটনাটাও কিন্তু আছে, অর্থাৎ ধরা যাক আমি এই সলিনয়েডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা বন্ধ করে দিলাম, এর মধ্যে থেকে ব্যাটারিটা আমি খুলে নিলাম। ব্যাটারি খুলে নেওয়ার অর্থ এর মধ্যে আর তড়িৎ প্রবাহিত হচ্ছে না, বরং সেখানে আমি একটা গ্যালভেনোমিটার যন্ত্র বসিয়ে দিয়েছি। অর্থাৎ এই যন্ত্রটার কাজ হচ্ছে, এ যদি পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় তাহলে এই কাঁটাটা মুভ করে তড়িৎ প্রবহন হচ্ছে সেটা বুঝিয়ে দেবে এবং কোন দিকে তড়িৎ পরিবহন হচ্ছে সেটা কাঁটার ডান দিকে বাঁ দিকে মুভ করে কোন দিকে তড়িৎটা যাচ্ছে সেটা সে বুঝিয়ে দেবে। কিন্তু এই গ্যালভেনোমিটার নিজে কোনো তড়িৎ উৎপাদন করে না, সুতরাং এই বর্তনীতে এখন কোনো তড়িৎচালক বল নেই, এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না। এই অবস্থায় এই বর্তনীর কাছে যদি আমরা কোনো দণ্ডচুম্বককে নিয়ে আসি, যদি দণ্ডচুম্বকের কাছে নিয়ে আসি, উত্তর মেরুটাকে যদি কাছে নিয়ে আসি বা দূরে সরিয়ে নিয়ে যাই, বা দক্ষিণ মেরুটাকে যদি কাছে নিয়ে আসে যাই বা দূরে সরিয়ে নিয়ে যাই, এর সামনে দণ্ডচুম্বকের যদি এইরকম মুভমেন্ট করা হয় তখন দেখা যাবে গ্যালভেনোমিটারের কাঁটাটা নড়ে যাচ্ছে, অর্থাৎ কিনা তড়িৎ প্রবাহ শুরু হয়েছে। তাহলে এর মধ্যে কোনো ব্যাটারি নাই, শুধুমাত্র এই দণ্ডচুম্বককে যদি এর কাছে নিয়ে আসি দূরে সরিয়ে নিয়ে যাই তাহলে সলিনয়েডের মধ্যে একটা তড়িৎচালক বল উৎপন্ন হবে এবং তড়িৎ পরিবহন শুরু হবে। অবশ্যই একটা বদ্ধ বর্তনী রাখতে হবে, মুক্ত বর্তনী হলে তড়িৎ পরিবহন হবে না। তাহলে একটা সলিনয়েডের কাছে দণ্ডচুম্বককে মুভ করতে থাকলে এর মধ্যে তড়িৎচালক বল সৃষ্টি হবে এবং তড়িৎ পরিবহন হবে। এই তড়িৎচালক বলটা ততক্ষণ স্থায়ী হবে যতক্ষণ মুভমেন্টটা চলবে। মুভমেন্টটা বন্ধ হয়ে গেলে কিন্তু স্থির হয়ে গেলে, কাছে বা দূরে যদি আমি দণ্ডচুম্বককে স্থির করে দিই তাহলে কিন্তু আর তড়িৎ পরিবহন হবে না। যতক্ষণ মুভমেন্ট হবে ততক্ষণ তড়িৎটা চলতে থাকবে। এই সম্পর্কে বিজ্ঞানী ফ্যারাডের সূত্র আছে, তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কে সূত্র। তড়িৎচুম্বকীয় আবেশ কি? এই যে দণ্ডচুম্বকের প্রভাবে এর মধ্যে তড়িৎচালক বল সৃষ্টি হলো, এটাই তড়িৎচুম্বকীয় আবেশ। এই তড়িৎচুম্বকীয় আবেশের ব্যাপারে ফ্যারাডের সূত্রগুলো আছে। প্রথম সূত্রটা কি? কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে, এটা একটা কুণ্ডলী বা সলিনয়েড, কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চুম্বক প্রবাহ তার পরিবর্তন ঘটলে কুণ্ডলীর মধ্যে তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং যতক্ষণ এই চৌম্বক প্রবাহের পরিবর্তনটা ঘটে ততক্ষণই আবিষ্ট তড়িৎচালক বলটা স্থায়ী হয়। তাহলে একটা কুণ্ডলী, সেই কুণ্ডলীটার মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্ল্যাশ, সেই ম্যাগনেটিক ফ্ল্যাশের যদি পরিবর্তন হয় তাহলে এর মধ্যে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং যতক্ষণ এই ম্যাগনেটিক ফ্ল্যাশটার পরিবর্তন হবে ততক্ষণ এই তড়িৎচালক বলটা স্থায়ী হবে। তাহলে আমাকে ম্যাগনেটিক ফ্ল্যাশ ব্যাপারটা কি সেটা প্রথমে বুঝে নেওয়া দরকার। ম্যাগনেটিক ফ্ল্যাশ ব্যাপারটা কি? এটা একটা দণ্ডচুম্বক, এই দণ্ডচুম্বকের এইদিকে উত্তর মেরু, এইদিকে দক্ষিণ মেরু, এর চারপাশে বলরেখাগুলো এইভাবে বলরেখাগুলো অবস্থান করছে, সেটা আমরা জানি। এখন এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটা তলকে, এটা একটা সমতল, এই কোনো একটা তলকে যদি স্থির করা হয়, কোনো একটা তলকে যদি এই চৌম্বক ক্ষেত্রে রাখা হয়, আমি এই সমতলটাকে, এই তলটাকে চৌম্বক ক্ষেত্রে রাখছি, তাহলে এই তলটার মধ্যে দিয়ে মোট যে পরিমাণ তড়িৎক্ষেত্র অতিক্রান্ত হবে, এই তলটার মধ্যে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড পাস করবে সেই পরিমাণটাই হবে ম্যাগনেটিক ফ্ল্যাশ। অর্থাৎ তড়িৎক্ষেত্রে অবস্থিত যে কোনো একটা তলের মধ্যে দিয়ে মোট যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড অতিক্রান্ত হবে বা তড়িৎক্ষেত্র অতিক্রান্ত হবে সেই পরিমাণটাই হবে সেই তলের জন্য ম্যাগনেটিক ফ্ল্যাশ। এইখানটা সেটা কিসের উপর নির্ভর করে? কোনো একটা জায়গা দিয়ে কতটা বলরেখা যাচ্ছে, এই বলরেখাগুলো যদি বেশি পরিমাণে এই তল দিয়ে যায় তাহলে ম্যাগনেটিক ফ্ল্যাশটা বেশি হবে, বলরেখার পরিমাণটা যদি কম হয় তাহলে ম্যাগনেটিক ফ্ল্যাশটাও কম হবে।
এই দিকে যত আমি দূরে যাচ্ছি চুম্বক থেকে, এখানে কিন্তু বলরেখার ঘনত্ব কম, তাই কম বলরেখা এর মধ্যে দিয়ে অতিক্রান্ত হবে। আবার যদি মেরুর কাছে নিয়ে আসি, মেরুর যত কাছে নিয়ে আসবো তত কিন্তু বলরেখাগুলো ঘন হবে, অর্থাৎ এর মধ্যে দিয়ে বেশি পরিমাণে বলরেখা যাবে, তত ম্যাগনেটিক ফ্লাক্সটা বেশি হবে। তাহলে এখানে ম্যাগনেটিক ফ্লাক্সটা, এই তলে ম্যাগনেটিক ফ্লাক্সটা এখানে কম, আবার এখানে এই তলে ম্যাগনেটিক ফ্লাক্সটা বেশি। আবার এই তলটাকে যদি আমি এরকম কাত করে রাখি তাহলে কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্সটা কমে যাবে। দেখো এইভাবে এতটা যদি কাত করে দিই, মাত্র দুটো এর মধ্যে দিয়ে বলরেখা অতিক্রম করেছে। আবার যদি এইভাবে ঘুরিয়ে দিই তাহলে তিনটে বলরেখা অতিক্রম করছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এই বলরেখার সাথে যতটা কোণ করে থাকবে তার উপরেও ম্যাগনেটিক ফ্লাক্সটা নির্ভর করছে। অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে মেরুর যত কাছে নিয়ে আসবো তলকে তত ম্যাগনেটিক ফ্লাক্সটা বেশি হবে, আর মেরু থেকে যত দূরে নিয়ে যাব তত ম্যাগনেটিক ফ্লাক্সটা কমে যাবে। এই যে এবার এই দণ্ডচুম্বকটাকে আমি যদি এই সলিনয়েডের কাছে নিয়ে যাই, যত কাছে নিয়ে যাব ততই কিন্তু এর মধ্যে দিয়ে, এই তলটার মধ্যে দিয়ে, অর্থাৎ এই সলিনয়েডের এই একটা পাকের মধ্যে যে তলটা আছে, এই সলিনয়েডের মধ্যে যে তলটা আছে একটা পাকের মধ্যে, সেই তলটার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সটা কিন্তু বাড়বে। যত কাছে নিয়ে আসবো তত ম্যাগনেটিক ফ্লাক্সটা বাড়বে, আর যত নিয়ে যাব দূরে তত ম্যাগনেটিক ফ্লাক্সটা অর্থাৎ চৌম্বক প্রবাহটা তত কমবে। তাহলে যদি কাছে নিয়ে যাই বা দূরে সরিয়ে নিয়ে যাই তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের একটা পরিবর্তন হবে। কাছে নিয়ে গেলে ম্যাগনেটিক ফ্লাক্স বাড়বে, দূরে নিয়ে গেলে ম্যাগনেটিক ফ্লাক্স কমবে। ফ্যারাডের সূত্র বলছে কি, এই ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনটা যখন হবে তখন তড়িৎ পরিবহনটা হবে। কিন্তু যদি এটাকে আমি স্থির করে দিই তাহলে একটা নির্দিষ্ট পরিমাণে ম্যাগনেটিক ফ্লাক্স এই সলিনয়েডের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা চুম্বক প্রবাহ সলিনয়েডের পাকের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন না হলে কিন্তু তড়িৎ পরিবাহ হবে না। ফ্যারাডের আরেকটি সূত্র আছে, দ্বিতীয় সূত্র, সেটা বলছে কোনো কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বল, তার যে মানটা, তড়িৎচালক বলটা কতটা বেশি বা কতটা কম, সেই তড়িৎচালক বলের পরিমাণটা এর মধ্যে দিয়ে অতিক্রান্ত চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। অর্থাৎ এই যে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন, কাছে নিয়ে গেলে বা দূরে নিয়ে গেলে যে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে সলিনয়েডের মধ্যে, তার পরিবর্তনটা যত দ্রুত হবে তত বেশি তড়িৎচালক বল এই সলিনয়েডে আবিষ্ট হবে। অর্থাৎ এটাকে যদি খুব তাড়াতাড়ি সরিয়ে নিয়ে যাই তাহলে বেশি করে তড়িৎচালক বল শুরু হয়ে যাবে, বা বেশি করে দ্রুত তড়িৎ পরিবহন শুরু হয়ে যাবে, বা পরিবহন মাত্রাটা বাড়বে। আর যদি এটাকে আমি ধীরে ধীরে সরাই তাহলে তড়িৎচালক বলটা কম হবে। যত দ্রুত নিয়ে যাব, যত দ্রুত এটার পরিবর্তন ঘটাবো, ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন যত দ্রুত ঘটাবো তত বেশি করে তড়িৎ চালক বলটা কার্যকর হবে। অর্থাৎ এই স্পিডটা যদি আমি ডবল করে দিই, কাছে নিয়ে আসা বা দূরে সরিয়ে নিয়ে যাওয়ার স্পিডটা যদি আমি ডাবল করে দিই তাহলে তড়িৎচালক বলের পরিমাণটাও ডাবল হয়ে যাবে এবং তড়িৎ প্রবাহটাও দ্বিগুণ হয়ে যাবে। এখন এই তড়িৎ পরিবহনটা কোন দিকে হবে, সলিনয়েডের মধ্যে দিয়ে কোন দিকে তড়িৎ পরিবহনটা হবে সেইটা নির্ণয়ের জন্য আরেকটা সূত্র আছে, যেটাকে লেঞ্জের সূত্র বলা হয়। সেই লেঞ্জের সূত্রটা বলছে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ পরিবাহের অভিমুখ এমন হবে যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, আবিষ্ট প্রবাহমাত্রা সর্বদা সেই কারণকে বাধা দেবে। অর্থাৎ এই সলিনয়েডের মধ্যে দিয়ে প্রবাহমাত্রাটা যে কারণে প্রবাহটা সৃষ্টি হচ্ছে সেই কারণকে বাধা দেবে। এই তড়িৎচুম্বক আবেশের ক্ষেত্রে এই আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখটা এমন হবে যাতে এই প্রবাহ যে কারণে সৃষ্টি হচ্ছে সেই কারণটা বাধাপ্রাপ্ত হয়। তাহলে কী কারণে প্রবাহ সৃষ্টি হচ্ছে, এই দণ্ডচুম্বকটা এর কাছে আসছে বা এর থেকে দূরে সরে যাচ্ছে, এইটা হচ্ছে কারণ। তাহলে এই কারণটাকে বাধা দেবে এমন প্রবাহটা হবে যাতে এই কারণটা বাধা পায়। তাহলে এটা যে আমি কাছে নিয়ে আসছি এটা কি করে বাধা পাবে, এটা আমি তো কাছে নিয়ে আসছি, কাছে নিয়ে আসা ব্যাপারটা কি করে বাধা পাবে, এইটা হচ্ছে আমার দক্ষিণ মেরু। এই দক্ষিণ মেরুটা এর কাছে নিয়ে যাচ্ছি, সেটা কি করে বাধা পাবে, যদি এইখানে একটা দক্ষিণ মেরু তৈরি হয়ে যায়,
এইখানে যদি একটা দক্ষিণ মেরু তৈরি হয়ে যায় তাহলে এই দক্ষিণ মেরু আনাটা বাধা পাবে। আবার যদি আমি উত্তর মেরুটা এদিকে নিয়ে যেতে চাই, উত্তর মেরুটা কাছে নিয়ে যেতে চাই, তাহলে এইখানে যদি উত্তর মেরু তৈরি হয়ে যায়, এইখানে যদি উত্তর মেরু তৈরি হয়ে যায় তাহলে উত্তর মেরু আনাটা বাধা পাবে। আবার যদি এখান থেকে আমি একটা দক্ষিণ মেরুকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাই, এখানে দক্ষিণ মেরুটাকে যদি আমি এখান থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাই, এই দণ্ডচুম্বক থেকে আমি যদি দক্ষিণ মেরুটাকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাই, তাহলে সেটা কি করে বাধা পাবে? সেটাকে বাধা দিতে গেলে এইখানে উত্তর মেরু তৈরি হতে হবে। উত্তর মেরু তৈরি হলে কী হবে, এটাকে আমি যখন দূরে সরিয়ে নিয়ে যাব তখন এর টেন আকর্ষণ করবে, তাহলে এই দূরে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা বাধা পাবে। তাহলে তড়িৎ প্রবাহ সবসময় এই দূরে সরিয়ে নিয়ে যাওয়া বা কাছে নিয়ে আসা ব্যাপারটাকে বাধা দিতে চাইবে। বাধা দিতে গেলে সেই অনুযায়ী এইখানে মেরু তৈরি হবে। ঠিক আছে, যদি দক্ষিণ মেরুকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাই তাহলে এখানে হয়ে যাবে উত্তর মেরু, আর যদি দক্ষিণ মেরুকে কাছে আনতে চাই তাহলে এখানে হয়ে যাবে বিকর্ষণ করার জন্য দক্ষিণ মেরু। তাহলে এবার আমি একটা দক্ষিণ মেরুকে এর কাছে আনছি, দক্ষিণ মেরুকে এর কাছে আনছি, তাহলে এখানে কি তৈরি হবে? অবশ্যই এখানে দক্ষিণ মেরু তৈরি হবে, কারণ দক্ষিণ মেরুকে কাছে আনতে গেলে দক্ষিণ মেরুকে সেই কাছে আনা ব্যাপারটাকে বাধা দিতে হবে, বিকর্ষণ করতে হবে। তাহলে এখানে দক্ষিণ মেরু তৈরি হলে তবে বিকর্ষণ হবে, তাহলে এখানে দক্ষিণ মেরু তৈরি হয়ে গেল। দক্ষিণ মেরু যদি এখানে তৈরি হতে হয় তাহলে তড়িৎ পরিবহনটা কোন দিকে হতে হবে? কোন দিকে তড়িৎ পরিবহন হলে এখানে দক্ষিণ মেরু হবে? দক্ষিণ মেরু তৈরি হতে গেলে আমরা জানি যে ঘড়ির কাঁটার দিকে পরিবহন হতে হয়। এই যে এসের যে অভিমুখ আছে, এসের যে অভিমুখ আছে সেই দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে পরিবহন হতে হবে। ঘড়ির কাঁটার দিকে পরিবহনের অর্থ এই তীর চিহ্নটা যেদিকে যাচ্ছে সেই দিকে পরিবহন হবে, অর্থাৎ এই দিকটাতে হয়ে যাবে পজিটিভ এন্ড, এই দিকটাতে হয়ে যাবে নেগেটিভ এন্ড, তবে এই দিকে পরিবহন যাবে। ঠিক আছে, তাহলে এই দিকে পরিবহন যেতে হবে তখন, তাহলে এই দিকটা হয়ে যাবে পজিটিভ এন্ড, এই দিকটা হয়ে যাবে নেগেটিভ এন্ড, এইটা তবে দক্ষিণ মেরু হবে। তাহলে এইটাকে সাউথ মেরুকে কাছে আনতে গেলে এদিকেও সাউথ মেরু হবে, এদিকে সাউথ মেরু হতে গেলে তখন এই তড়িৎ পরিবহনটা অভিমুখটা এই তীরচিহ্নের দিকে হতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে কোন দিকে তড়িৎটা যাবে সেটা নির্ধারিত হয়। এবার সাউথ মেরুকে যদি আমি দূরে সরিয়ে নিয়ে যেতে চাই তাহলে সেটাকে আকর্ষণ করে নেওয়ার চেষ্টা করবে, তখন এখানে নর্থ মেরু তৈরি হবে। সাউথ মেরুকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইলে এখানে নর্থ মেরু তৈরি হবে। নর্থ মেরু তৈরি হলে তড়িৎ পরিবহনটা কোন দিকে হয়ে যাবে? এই দিকে। নর্থ মেরু তৈরি হলে তড়িৎ পরিবহনটা ঘড়ির কাঁটার দিকে, বিপরীত দিকে হয়ে যাবে। নর্থ মেরু তৈরি হলে তড়িৎ পরিবহন ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়ে যাবে, অর্থাৎ এই দিকে। তখন এই দিকে প্রবাহ শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সাউথ মেরুকে কাছে আনলে প্রবাহটা ঘড়ির কাঁটার দিকে হয়ে যাবে, আর সাউথ মেরুকে দূরে নিয়ে গেলে প্রবাহটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়ে যাবে। আবার যদি আমি নর্থ মেরুকে যদি কাছে বা দূরে নিয়ে যেতে চাই তখন কি হবে? নর্থ মেরুকে কাছে আনলে এদিকে নর্থ মেরু তৈরি হবে, এবং নর্থ মেরু তৈরি হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হবে। আর নর্থ মেরুকে যদি দূরে সরিয়ে নিয়ে যাই তাহলে এখানে সাউথ মেরু তৈরি হবে। সাউথ মেরু তৈরির অর্থ ঘড়ির কাঁটার দিকে পরিবহন শুরু হয়ে যাবে। এইভাবে সলিনয়েডের মধ্যে কোন দিকে তড়িৎ প্রবাহ হবে সেটা স্থির হয় লেঞ্জের সূত্র অনুযায়ী। লেঞ্জের সূত্রকেই বলা হয় শক্তির নিত্যতা সূত্রের আরেকটা রূপ, কারণ শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী এখানে মোট শক্তিটা সংরক্ষিত থাকবে। এখানে যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, কাছে নিয়ে যাওয়া দূরে সরিয়ে নিয়ে যাওয়ার সময় যে যান্ত্রিক শক্তিটা কার্যকর হচ্ছে সেই যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। শক্তির একটা রূপ থেকে একটা রূপে রূপান্তর হচ্ছে এবং মোট শক্তিটা অপরিবর্তিত থাকবে, সেটাই শক্তির নিত্যতা সূত্র বলছে। সুতরাং লেঞ্জের সূত্রটাকে শক্তির নিত্যতা সূত্রের আরেকটা রূপ বলা হয়।